আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইস মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। যদিও ভিডিওটি করার ইচ্ছে ছিল না, তারপরেও আমি কেন যেন মাঝপথ থেকে ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি ছিল আমার মনে হয় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, হালকা হালকা একটু ঠান্ডার মধ্যে। যাচ্ছিলাম বাবার বাড়ি, যদিও মা বাবা নেই, তবুও যাচ্ছিলাম। কেন একটু খারাপ লাগলে আমি আমার বাবার কবরটা দেখতে যাই, কিন্তু কেন যেন বাবার বাড়ি এরিয়াতে গেলেই মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু কেন খারাপ হয় জানেন? আজ থেকে যখন 11 বছর আগে আমার বাবা মারা গেছে, তখন থেকে এই কষ্টগুলো উপলব্ধি করতে পারছি। তার আগে যে বিষয়গুলো হতো সেটা হচ্ছে আমি কখন আসব, কোন গাড়িতে আসব, সেই গাড়িটা কোথায় দাঁড়াবে, কোন সময় দাঁড়াবে, এই অপেক্ষায় থাকতো আমার বাবা। রোডঘাট চেয়ে থাকতো, পথে বসে থাকতো, এমনকি আমার গাড়িটা কোথায় দাঁড়াবে সেই জায়গায় এসে দাঁড়ায় থাকতো। তারপরে আবার যেটা হয়, যেদিন আমি চলে আসব ঠিক ওই সময়টাতে আবার উনি আমার আগে রেডি হয়ে বসে থাকতো আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। আসলে এই জিনিসগুলো না খুব মিস করি। এগুলো এখন সব স্মৃতি আর বেদনাদায়ক, এগুলো আর ফিরে পাবো না। আর যে মানুষটা মারা যায় সেই মানুষটা কিন্তু কখনোই ফিরে আসে না। হাজারো মানুষ দেখবেন, তবু কিন্তু এই মানুষটাকে আর কখনো দেখতে পাবেন না। মানুষ মরণশীল, এটা তো সত্যি। আর আমরা কিন্তু সবাই জানি যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা কিন্তু মহান আল্লাহ তাআলার হাতেই আছে। কিন্তু তিনি যখন চাইবে, যাকে চাইবে তার কাছে নিয়ে নিবে, এটাই স্বাভাবিক। কথা বলতে বলতে বাবার বাড়ি এলাকায় চলে আসছি। তবে একটা কথা সত্যি কি জানেন, যে যখন বাবার বাড়ি এলাকাতে চলে আসি তখন কেন যেন নিজ এলাকা একটা গন্ধ লাগে। আমি যে সিএনজিতে আসছিলাম সেই সিএনজিওয়ালা ভাই কিছুটা পথ আমাকে আগায় দিয়ে আসে, যেন আমার বাড়িতে যেতে সুবিধা হয়। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাবার অর্থ সম্পদ দেখে চাচা ফুবু ভালোবাসে। এই ভিডিওতে আমি আরেকটি বাস্তব কথা বলি, সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে। যাদের মা বাবা ভাই বোন নেই ঠিক আমার মতো, তারা কখনো বাবার বাড়িতে গিয়ে চাচা ফুবুর কাছে বাবার জমির কথা বলবেন না। আর যতদিন বলবেন না ততদিন ঠিক ভালো থাকবেন। যখনই বলতে যাবেন বা সেই জমিটা নিতে যাবেন, ঠিক তখন থেকেই আপনি তাদের কাছে একটা খারাপ নিয়ে, এমনকি অনৈতিবাচক অনেক কথাবার্তা বলবে আপনার নামে। তবে সবাই কি এরকম? না, ম্যাক্সিমামই এরকম, হয়তো বা 100-এর মধ্যে 95%। তবে আমি যখন বাবার বাড়িতে যাইতাম, ঠিক আমার বাবার বোন অর্থাৎ আমার ফুপুর বাড়িতে গিয়ে আমি উঠা বসা করতাম। আর তার ছেলে মেয়েদেরকেও আমি নিজের ভাই বোনের মতোই দেখতাম, কারণ আমার তো নিজের কোনো ভাই বোন ছিল না, এই জন্য তার ছেলে মেয়েদেরকে নিজের ভাই বোনের মতো দেখতাম। কিন্তু একটা অনৈতিক দুর্ঘটনা, কিছু জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ফুপু ভাস্তির মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আর আমি এখানে রান্না করছি, এটাই আমার ফুপুর বাড়ি, আর এখানে আমার ফুপু থাকে একদম বাজারের সাথে। আর এখানে গেলে আমি নিজের মতো করে দুটো বাচ্চাকে নিয়ে, ফুফাতো ভাই বোনদেরকে নিয়ে সেই পরিবেশেই থাকতাম। কখনো তাদেরকে বুঝতে দিতাম না আমি তাদের মামাতো বোন, আর আমি কখনো এটাও ফিল করতাম না তারা আমার ফুফাতো ভাই বোন। তবে স্বার্থ না এতই একটা নিকৃষ্ট জিনিস, যেটা সম্পর্ক পর্যন্ত নষ্ট করে দিতে একবারও ভাবে না। তো যাই হোক, এখানে আর কিছু বলার নাই। এই যে দেখতে পাচ্ছেন না একজন মহিলাকে, ইনি হচ্ছে সেই কপাল করা ফুবু, যে ফুবু স্বার্থের জন্য ভাস্তির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে একবারের জন্য ভাবল না। তবে যাই হোক, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তবে কাছের মানুষের এবং আত্মীয় স্বজনের আঘাত দেওয়া কথাগুলো রুহু পর্যন্ত পৌঁছে যায় এবং সারা জীবন মনে থাকে, যে ক্ষত কাউকে দেখানো যায় না, বোঝানোও যায় না। তো যাই হোক, ওখানেও আমি নিজে হাতে রান্না করেছি এবং সবাইকে খাওয়াইয়ে নিয়ে আমি আমার বাবার বাড়ির দিকে রওনা হই এবং বাবার কবর দেখার উদ্দেশ্যে। আর এদিক দিয়ে পরন্ত বিকেলবেলা, যেহেতু ঠান্ডার শেষের দিকে, আর খুব তাড়াতাড়ি কিন্তু সূর্যটাও ডুবে যায়। ও আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি, আমার বাবার বাড়ি এলাকাটা কিন্তু শীত বস্ত্র কারখানা এলাকা, যেখানে স্কুল সোয়েটার, মোজা থেকে শুরু করে মাফলার, কার্ডিগান, চাদর আরও ইত্যাদি ইত্যাদি শীতবস্ত্র অনেক কিছুই তৈরি হয়। এক কথায় শিল্পকুঠি এলাকা। তবে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সব আমাদের নিজেদের মানুষদেরই বা নিজেদের এলাকারই। তবে আজও না কেন যেন আমি এই সোয়েটারগুলো পরি নাই। ওই যে মানুষ বলে না যে বাড়ির গরু নাকি খুলির ঘাস খায় না, ঠিক আমারও অবস্থাটা ওই রকমই হয়েছে। তবে এখানে আমি দুইটা কাজে গিয়েছিলাম। প্রথমত আমার বাবার কবরস্থান দেখতে, দ্বিতীয়ত আমার চাচা আমাকে না বলে আমার জমিতেই চাষাবাদ করে খাচ্ছে, আর এটা নিয়ে কিছু মাতা মুরব্বীর সঙ্গে কথা। আমাদের বাড়ির কাছে বাজার, আর আমি ভ্যান থেকে ওই বাজারেই নেমেছি, কারণ কিছুটা পথ হেঁটে যাব। এই কারণে গ্রামের মেঠো পথ রাস্তা কিন্তু হাঁটতে খুব ভালো লাগে। তাছাড়া হাঁটতে হাঁটতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, আবার অনেক কথা হয়। আগেকার মানুষের সঙ্গে দেখা হয়, তাদের খোঁজ খবর নেওয়া হয়, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এরপরে আমি আমার বাবার কবরের কাছে আসতে ধরেই আমার ভাস্তিদের সঙ্গে দেখা হয়, বলে ফুপি আমিও যাব। তবে এত খারাপ লাগার মধ্যেও একটু হাসতেছিলাম, কেন আমার ভাস্তি বলতেছিল ফুপি আমি তো আপনার মতো সুন্দর না। তা আমি বলতেছিলাম আমি তো বুড়ি হয়ে গেছি, এখনও কি সুন্দর আছি নাকি। তবে এইটা যে কতটা যন্ত্রণাদায়ক জানেন,
যে এই অল্প বয়সে বাবা হারা হয়। এখানে নীল কাগজ দেখতে, এখানে আমার বাবাকে রাখা হয়েছে, তবে এবার কবরটা অবশ্যই ঠিক করব। ওখানে অনেক বন্যার পানি ওঠে, তাই ওই জায়গাটা সেভ করে রাখার জন্য একটা ভালো কিছু করতে হবে। আর এদিক দিয়ে বাড়ির সামনে চলে আসি, তবু কেন যেন বাড়ির ভিতরে ঢুকতে ইচ্ছা করে নাই, কারণ আমার বাবা নাই ওখানে, খুব খারাপ লাগে। এরপরে দেখি আমার দুটো ভাগ্নি র্যাকেট খেলতেছে। ওদেরকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারপর বাড়ির ভিতরে না গিয়ে সোজা সাপটা চলে আসি আমার জমির কাছে। জমির কাছে এসে দেখি আমার কাকা কত সুন্দর করে সর্ষে লাগায় রাখছে, আমাকে না বলে না কয়ে কত সুন্দর করে আবাদ করতেছে। তাহলে কি আমার এমনি বলছি যে বাবা মারা গেলে এই জমি জমাগুলো চাচা আর ফুপুর কাছে দিয়ে রাখবেন, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এখন যদি আমি এখানে জমির ভাগ নিতে যাই, তবেই না সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর এটাই স্বাভাবিক। তারপরে সবার সঙ্গে কথা বলে আমি আবার রওনা হই সেই ফুপুর বাড়ির দিকে। একে তো ঠান্ডার সময় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাছাড়া ঘন কুয়াশে চারদিকে অন্ধকার হয়ে যাবে। আর এই দিক দিয়ে আস্তে আস্তে সূর্য মামাও ডুবে যাচ্ছে। আর এই দিক দিয়ে আমি দুষ্টামি করতেছিলাম, যদি ওই ভ্যানের আগে যদি আপনি না যেতে পারেন, ভ্যানওয়ালা মামাকে বলেছি, তাহলে আপনি ফুল টাকা দিব না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে আমার এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কেমন? আল্লাহ হাফেজ।